নমস্কার। কলকাতা রিজিওনাল সেন্টার ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে যে অনলাইন বক্তব্য যে রাখার যে প্রয়াস শুরু হয়েছে, আমি ডক্টর সৌমিত্র বসু আজকে সেই প্রোগ্রামেতে MANN1 ইউনিট 1 সোশ্যাল অ্যানথ্রোপোলজি, ইটস নেচার অ্যান্ড স্কোপ এই বিষয়ের উপরে আমি আজকে বক্তব্য রাখব। তাহলে আজকের এই আলোচনা সভায় যা আমি আজকের বক্তব্য হিসাবে উপস্থাপিত করব, সেই বিষয়ের প্রথমেই আমার মনে হয় যে জিনিসটা জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়, সেটা হলো যে তাহলে অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান যেটাকে বাংলায় বলা হয়, তাহলে নৃতত্ত্ব কাকে বলবো আমরা? নৃতত্ত্ব হলো মানুষের উৎপত্তি, সময়ের সাথে আমাদের পরিবর্তন, এর নিজস্ব সংস্কৃতির মধ্যে অন্য সংস্কৃতির মানুষের সাথে আমাদের যে পরস্পরের যে তফাৎ রয়েছে বা যে সম্পর্ক রয়েছে, সেগুলো সব কিছু নিয়ে একটা বৈজ্ঞানিক গবেষণা। এই অ্যানথ্রোপোলজি শব্দটার মধ্যে দুটো শব্দ রয়েছে, অ্যানথ্রোপস এবং লজি। অ্যানথ্রোপস মানে যে একটি গ্রিক শব্দ, যার মানে হচ্ছে মানুষ, এবং লজি শব্দটার অর্থ হচ্ছে বিজ্ঞান বা সম্পর্কিত যে গবেষণা। সুতরাং এক কথায় যদি আমরা বলি, অ্যানথ্রোপোলজি হচ্ছে মানুষের বিজ্ঞান। একজন মানুষকে তার সার্বিক যে তার সত্তা রয়েছে, একটা মানুষের যেমন একটা জৈবিক সত্তা রয়েছে, একটি সামাজিক সাংস্কৃতিক সত্তা রয়েছে, এবং তার একটা অতীত রয়েছে, অর্থাৎ কোন অবস্থা থেকে আজকের বর্তমান অবস্থায় মানুষ এসেছে, এই সমস্ত বিষয়টাই কিন্তু অ্যানথ্রোপোলজির মধ্যে, বা যেটাকে আমরা বাংলায় বলি নৃবিজ্ঞান, তার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি এবং সেটাকে আমরা আলোচনা করে থাকি। তাহলে এর পরেই যেটা আমাদের জানাটা একান্তভাবে প্রয়োজনীয়, তা হলো যে এই অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্বকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। মোটামুটিভাবে আমরা এই নৃতত্ত্বকে যে ভাগ করি, সেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জৈবিক নৃতত্ত্ব, যেখানে মানুষের দৈহিক বিষয়গুলোকে নিয়েই আলোচনা করা হয় এবং তার সাথে মানুষের যে বিবর্তন, সেটাকেও আমরা আলোচনার মধ্যে এনে থাকি। ২ নম্বর হচ্ছে সামাজিক সাংস্কৃতিক, অর্থাৎ মানুষ যেমন একটি জৈবিক প্রাণী, কিন্তু তারও একটা সমাজ বা একটা সাংস্কৃতিক সত্তা আছে। সুতরাং এটা হচ্ছে অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্বের একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভাগ। আর তৃতীয় যেটা আরো বেশি গুরুত্বের, সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক পুরাতত্ত্ব। অর্থাৎ আজকের এই যে মানুষ, আমরা যে বর্তমান মানুষকে দেখছি, সেই মানুষ যে সময়ে সৃষ্টি হয়েছিল তার পর থেকে ক্রমাগত বিবর্তনের মধ্যে দিয়ে দিয়ে আজকের কোন অবস্থায় এসে পর্যবসিত হয়েছে, এই যে পুরো পর্যায়টা, এবং তার মধ্যে সেই বিবর্তনের সময় তার জীবন জীবিকা, সেই জীবিকা অর্জনের জন্য তারা কি করত, তারা যে সমস্ত পশু শিকার করত, তার জন্য যে অস্ত্রশস্ত্র তারা তৈরি করত, সমস্ত বিষয়টা কিন্তু এই প্রাগৈতিহাসিক পুরাতত্ত্বের মধ্যে, এবং পরিবেশের সাথে সাথে তাদের জীবন জীবিকাও কিভাবে পরিবর্তিত হয়েছিল, সেই বিষয়গুলো এই প্রাগৈতিহাসিক পুরাতত্ত্বের মধ্যে আমরা আলোচনা করেছি। কিন্তু আজকের আলোচনায় আমরা বিশেষভাবে গুরুত্ব দেব সামাজিক নৃতত্ত্বের উপর, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলি সোশ্যাল অ্যানথ্রোপোলজি। এই এবারে যে বিষয়টাকে আমি আজকের আলোচনার যেটা মূল প্রতিপাদ্য বিষয়, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, ইটস নেচার অ্যান্ড স্কোপ, এই মানে অর্থাৎ সামাজিক নৃবিজ্ঞান, তার প্রকৃতি এবং তার যে পরিসর, সমস্ত যে বিষয়টা, এই বিষয়টাই আজকের আমাদের বর্তমান আলোচনার বিষয়বস্তু। সামাজিক নৃবিজ্ঞানকে নৃবিজ্ঞানের একটি অন্যতম শাখা হিসাবে বোঝার জন্য সামাজিক নৃবিজ্ঞানের যে পর্যায়টা রয়েছে, সেটাকে আমরা আলোচনা করে থাকি। কিন্তু এই সামাজিক নৃবিজ্ঞান, এই যে শব্দটা আমরা ব্যবহার করছি, এই শব্দটার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপট কিন্তু রয়েছে। কারণ এই ঐতিহাসিক প্রেক্ষাপটটাকে যদি আমরা ভালোভাবে আলোচনা করি, তাহলেই আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে কি করে এই সামাজিক নৃতত্ত্বের মধ্যে তাত্ত্বিকতার যে
যে পর্যায়গুলো এসেছে সেই জিনিসটাকেও আমরা বুঝতে পারবো। সেজন্যে এই অন্বেষণটা আমাদের কাছে অত্যন্তভাবে প্রয়োজনীয়। এর সাথে আরেকটা জিনিসও সবথেকে গুরুত্বের, যেটা হচ্ছে এই সামাজিক নৃবিজ্ঞান শব্দটা আমরা যখনই বলি তার সাথে কিন্তু সাংস্কৃতিক নৃবিজ্ঞান শব্দটাও আমাদের স্বাভাবিকভাবেই এসে যায়। সুতরাং এবং কোনো কোনো সময় আমরা পরস্পর দুটোকেই একসাথে ব্যবহার করি, কখনো বা একটা আরেকটার পরিপূরক হিসাবে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু ঐতিহাসিকভাবে এই দুটো শব্দের যে ব্যবহার সেই নিয়ে কিন্তু মতাদর্শ বা বিতর্ক কিছুটা রয়েছে, যেগুলোকে আমি খুব সংক্ষিপ্ত হলেও আজকে তোমাদের সকলের জন্য সেই বিষয়টাতেও আমি আলোকপাত করব। নৃবিজ্ঞানে মোটামুটিভাবে দুটো নির্দিষ্ট চিন্তাধারাকে আমরা দেখতে পাই। একটা হচ্ছে ব্রিটিশ চিন্তাধারা, আর একটা হচ্ছে আমেরিকান চিন্তাধারা। এই ব্রিটিশ চিন্তাধারায় নৃতত্ত্ব বা অ্যানথ্রোপোলজিকে তিনটে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে জৈবিক বা শারীরিক নৃবিজ্ঞান, একটা হচ্ছে সামাজিক নৃবিজ্ঞান, আর একটা হচ্ছে প্রত্নতত্ত্ব। আর আমেরিকান চিন্তাধারায় চারটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শারীরিক নৃবিজ্ঞান, একটা হচ্ছে সাংস্কৃতিক নৃবিজ্ঞান, একটা হচ্ছে প্রত্নতত্ত্ব, এবং আরেকটা হচ্ছে ভাষাতাত্ত্বিক নৃবিজ্ঞান। অর্থাৎ ভাষাকে কেন্দ্র করে মানুষের সমাজ, সংস্কৃতি এবং তার একটার সঙ্গে অন্যটার যে তফাৎ বা প্রভেদ কিভাবে হয়েছে সেই বিষয়গুলোকে নিয়ে এই এই যে শাখাটি, তার মধ্যে আমরা আলোচনা করে থাকি। এবার স্বাভাবিকভাবেই তাহলে আমাদের প্রশ্ন আসছে, তাহলে সামাজিক নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয়টা তাহলে কি? মানুষ একটা নির্দিষ্ট সংস্কৃতির ধরনকে অনুসরণ করেই সমাজে বাস করে। কেননা আমরা নৃবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসাবে তোমরা সবাই জানো যে মানুষ সামাজিক জীব। তাহলে যেহেতু সামাজিক জীব আমরা বলছি, তার মানে তারা কোনো নির্দিষ্ট সমাজে বাস করে, এবং সমাজে যখন তারা বাস করে তাহলে সামাজিক যে নিয়ম কানুন যা কিছু আছে, সেই ছোট্টবেলায় জন্মগ্রহণের পর থেকে সে যত দিনের দিনে বড় হয়, সে কিন্তু তার রীতিনীতি অনুযায়ী সে বড় হয়ে থাকে। যেমন আমি একজন বাঙালি, তাহলে আমি একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছি। তাহলে এই যে বাঙালি পরিবারে আমি জন্মগ্রহণ করেছি, আমার পরিবারের রীতিনীতি, আচার অনুষ্ঠান, এবং আমি যে অঞ্চলে থাকি সেখানে বাঙালিরাই রয়েছে, তাহলে তাদের রীতিনীতি সবকিছুর মধ্যে দিয়ে আমি বড় হয়ে উঠেছি। তাহলে সুতরাং সেই যে পর্যায়টা বা সেই যে বিষয়টা, সমস্তটাই কিন্তু সামাজিক নৃবিজ্ঞানের অন্তর্ভুক্ত। সামাজিক নৃবিজ্ঞান শব্দটা গ্রেট ব্রিটেন এবং অন্যান্য কমনওয়েলথ দেশগুলোতে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও ফ্রান্স, নেদারল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো রয়েছে সেখানেও এগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং ইউরোপ মহাদেশের বিভিন্ন যে দেশ রয়েছে সেখানে সামাজিক নৃবিজ্ঞান শব্দটার আবার দেশ ভিত্তিতে তার আবার ভিন্ন ভিন্ন অর্থও রয়েছে। তাই ভিন্ন দেশে সামাজিক নৃবিজ্ঞান শব্দটাকে ভিন্ন ভিন্ন ভাবেই বোঝানো হয়। ইংল্যান্ডে সামাজিক নৃবিজ্ঞানকে জাতিতাত্ত্বিকতা বা সমাজতত্ত্ব মানে সোশিওলজিক্যাল প্রেক্ষিত থেকে জিনিসটাকে বোঝানো হয়। ইউরোপ মহাদেশের অন্যান্য দেশের মতন আর কি। সংক্ষেপে ইউরোপেই সামাজিক নৃবিজ্ঞানের ভিন্ন অর্থ রয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকাতে সামাজিক নৃবিজ্ঞানকে একটি বৃহত্তর এবং ব্যাপক শাখা হিসাবে বিবেচনা করা হয়। এটি মানুষের ভিন্ন ভিন্ন দিক থেকে এটাকে অধ্যয়ন করা হয়। এটি শুধু মানুষকে সমাজতাত্ত্বিক জীব হিসাবে বা প্রাণী হিসাবে বিবেচনা করে না, সংস্কৃতির ওপরেও জোর দেয়। এবার এই বিষয়টা আলোচনার আগে আমি ছোট্ট করে একটা জিনিস একটু বলে নিতে চাই। এই সামাজিক এবং সাংস্কৃতিক এই যে দুটো শব্দ আমি ব্যবহার করলাম, এই দুটো শব্দ কিন্তু পরস্পরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। কারণ আমি প্রথমেই বললাম মানুষ একটি সামাজিক জীব। তাহলে মানুষ যদি সামাজিক জীব হয় তাহলে সে সমাজে বাস করবে, আর যদি সমাজে সে বাস করে তাহলে সেই সমাজকে ধরে রাখার জন্য তার একটা নিজস্ব সংস্কৃতি থাকবে।
এবং সেই সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তিতেই সেই সমাজ অন্য সমাজের থেকে আলাদা হিসাবে পরিগণিত হবে। সেই জন্যে পৃথিবীতে যেখানেই যত মানুষ আছে তারা নির্দিষ্ট নির্দিষ্ট সমাজে তারা বসবাস করে, এবং যে যে সমাজে তারা বসবাস করে সেই সেই সমাজ অনুসারে তাদের প্রত্যেকের একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে। এইটা হলো মানে মূল ধারণা। এর পরবর্তী যে বিষয়টাকে আমি বলবো আর কি, সেটা হচ্ছে এথনোলজি। এই এথনোলজি শব্দটার সঙ্গে আবার সামাজিক নৃবিজ্ঞানের মধ্যে একটা আত্মিক সম্পর্ক রয়েছে। এথনোলজি শব্দটা আগে মানে 19 শতকের সময়তে সামাজিক নৃবিজ্ঞানের পরিবর্তেও অনেক সময় ব্যবহার করা হতো। এবার এই যে গ্রিক শব্দ ইথোস অর্থাৎ জাতি এবং লজিয়া মানে অধ্যয়ন, অর্থাৎ এই যে জাতিগত যে অধ্যয়ন, এই যে পুরো শব্দটার যে মানে এথনোলজি, এই শব্দটা উচ্চারণের মাধ্যমে আমরা জাতিগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্যপূর্ণ আচরণ রয়েছে সেটাকে আমরা অন্তর্ভুক্ত করবার প্রয়াস করেছি। মানে সাংস্কৃতিক পার্থক্যও কিন্তু এই আলোচনার একটা বড় অংশ জুড়ে থাকতো। এর সাথে সাংস্কৃতিক যে পরিবর্তনের যে প্রেক্ষাপট সেটাকেও অন্তর্ভুক্ত করা হতো। তাই কখনো কখনো এই 19 শতকে সামাজিক নৃবিজ্ঞানের পরিবর্তে এথনোলজির প্রেক্ষাপটে এটাকে সংজ্ঞায়িত করা হতো। সেখানে এবার সামাজিক নৃবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে যেগুলো আসে, পরিবার, আত্মীয়তা, গোষ্ঠী, রাজনৈতিক সংগঠন, আইন, অর্থনৈতিক কার্যকলাপ, যা কিছু ধর্মীয় ব্যাপার, সবকিছুই সামাজিক সম্পর্কের ওপর জোর দেয়। এই বিষয়ে আমরা একজন বিখ্যাত নৃতাত্ত্বিকের নাম উল্লেখ না করলেই নয়। তিনি হচ্ছেন A.R. রাটক্লিফ ব্রাউন। উনি এই অবস্থানকে সমর্থন করে ইংরেজ যে নৃবিজ্ঞানীরা তারা ঐতিহাসিক মানে অধ্যয়নের উপযোগিতাকে গুরুত্ব না দিয়ে সামাজিক কাঠামোর উপর তারা জোর দিয়েছিলেন। অর্থাৎ তাদের দৃষ্টিতে সামাজিক নৃবিজ্ঞান কোনো অঐতিহাসিক বা ইতিহাস ভিত্তিক কোনো বিষয় নয়, সেখানে এথনোলজিক্যাল যে প্রেক্ষিত সেটাকে তারা বলেছেন। স্পষ্টভাবেই সামাজিক নৃবিজ্ঞান ব্রিটিশ স্কুলের চিন্তাধারার প্রতিনিধিত্ব করে, যারা যেখানে সঠিকভাবে সামাজিক কাঠামো এবং সামাজিক সংগঠনের যে বিষয়গুলোকে সেগুলোকে সংজ্ঞায়িত করা হয়। অর্থাৎ এইভাবেই 19 শতকের দিকে এথনোলজি এবং সামাজিক নৃবিজ্ঞানের মধ্যে একটা আত্মিক সম্পর্কের জায়গা ছিল, যেখানে এইভাবে বিষয়টাকে বিশেষিত করার যে একটা প্রয়াস সেটা ছিল। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাংস্কৃতিক নৃবিজ্ঞান। কারণ আমি প্রথমেই বলেছি যে সামাজিক নৃবিজ্ঞানের বিষয়টা আমরা যখনই বলবো তখনই কিন্তু আমি না বললেও সাংস্কৃতিক নৃবিজ্ঞানের বিষয়টা কিন্তু স্বাভাবিকভাবেই এসে যায়। সেজন্য আমরা এখন সাংস্কৃতিক নৃবিজ্ঞানের পরিধিটা কি সেটাতে আমরা কিছুটা আলোকপাত করব। সাংস্কৃতিক মানে আমরা সাধারণত যেটা আমি প্রথমে দেখালাম সামাজিক সাংস্কৃতিক নৃবিজ্ঞান, অর্থাৎ দুটোকে একসাথে করে আমরা বলছি। এবার এই যে দুটোকে একসাথে করে বললাম, এই দুটোর একসাথে ব্যবহার সমগ্র বিশ্বে সব জায়গায় কিন্তু সহজভাবে গৃহীত হয়নি। আমরা বলেছি প্রথমেই যে সামাজিক নৃবিজ্ঞান এই শব্দটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম অর্থ নিয়ে ব্যবহৃত হয়। সুতরাং একইভাবে সামাজিক সাংস্কৃতিক শব্দটাকে আমি যখন ব্যবহার করছি তখন কিন্তু এটারও আবার দেশ কালের ভিত্তিতে এটার অর্থটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যায়। সাংস্কৃতিক নৃবিজ্ঞান খুব সহজে জেনে রাখো, এটা আমেরিকায় একটা বহুল প্রচলিত শব্দ। আমেরিকায় সাংস্কৃতিক নৃবিজ্ঞানের উপর খুব গুরুত্ব দেওয়া হয়।
এইটাই সেখানকার প্রধান উদ্দেশ্য, যে মানুষ শুধুমাত্র কিন্তু কোনো জৈবিক প্রাণী নয়, তার একটা সে যেমন সমাজে বাস করে সামাজিক হিসাবে চিহ্নিত হয়, সেরকম তার একটা নির্দিষ্ট সংস্কৃতির ধারক বাহকও সে। তাহলে সময় এবং স্থান নির্বিশেষে এই সাংস্কৃতিক প্রেক্ষাপটটাকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে কোনো একটা সভ্যতার যে প্রেক্ষিতটা, অর্থাৎ সেই সভ্যতাটা কতটা উন্নত ছিল, বা তার যে বিশ্লেষণ, সেটাকে আমরা বুঝতে পারি। যেমন আমরা এই যে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার যে সমস্ত জিনিসগুলোকে আমরা দেখি বা করি, সেই এবং যে নিদর্শনগুলোকে আমরা পাই, সেই নিদর্শন থেকে আমরা ঐতিহাসিকভাবেও যেমন জিনিসগুলোকে পর্যালোচনা করি, এবং একজন নৃতাত্ত্বিক হিসাবে, সামাজিক এবং সাংস্কৃতিক নৃবিজ্ঞানী হিসাবে সেই যে জিনিসের ব্যবহারগুলো ছিল, সেইখান থেকে তুমি সেই সময়কার সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যকেও তুমি খুব সহজেই বুঝতে পারবে। সুতরাং এক কথায় যদি আমরা বলি, এই সংস্কৃতি শব্দটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব, এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি। এই সংস্কৃতি বা কালচার, এই শব্দটার কিন্তু বিভিন্ন আমাদের অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্বে বিভিন্ন রকমের ডেফিনিশনস আছে। প্রথম এই বিষয়টাকে সংজ্ঞায়িত করেন ইবি টাইলার, প্রথম সংজ্ঞায়িত করেছিলেন। হ্যাঁ, সুতরাং সংস্কৃতিকে এক কথায় বলতে গেলে তুমি সহজে মনে রাখবে যে কোনো একটি সমাজের সদস্য হিসাবে তুমি তোমার সমগ্র জীবনে যা যা জিনিস তুমি অর্জন করছো, সেটা বস্তুগত, অবস্তুগত, যে জিনিসই হোক না কেন, সবটাই কিন্তু সাংস্কৃতিক নৃবিজ্ঞানের মানে বিষয়বস্তু গঠন করে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সমাজের মানুষ হিসাবে তুমি যা যা করছো, সবই কিন্তু সেই সমাজের সাংস্কৃতিক পরিমণ্ডলকে সূচিত করছে। সেই জন্যে বলা যায় যে আমেরিকান নৃবিজ্ঞানীরা সাংস্কৃতিক নৃবিজ্ঞানের ক্ষেত্রে শুধু সাংস্কৃতিক দিক নয়, সামাজিক দিকও তারা কিন্তু অধ্যয়ন করে, যেটা আমি প্রথমেই বলেছি। হ্যাঁ, যে তুমি যখনই সামাজিক বিষয়টাকে নিয়ে বলতে চাইবে, তার পেছনে কিন্তু সাংস্কৃতিক বিষয়টা অটোমেটিক্যালি স্বাভাবিক কারণেই চলে আসবে। যেমন আমরা নৃতত্ত্বে একটা জিনিস সবসময় ব্যবহার করে থাকি, সোশিও ইকোনমিক। তাহলে যখনই তুমি সোশিও বা সামাজিক বিষয়টা দেখবে, তার সঙ্গে তার অর্থনৈতিক প্রেক্ষাপটের ব্যাপারটাও কিন্তু চলে আসে। ঠিক যেমন আমরা বলি সোশিও সাইকোলজিক্যাল, যখনই আমরা একটা সামাজিক ঘটনা বলছি বা কিছু করছি, তার পেছনে তো আমার একটা মনস্তত্ত্ব কাজ করে। তাহলে সেইভাবে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যদি তোমাকে করতে হয় কোনো বিষয়ে বা কোনো ঘটনার, তার সেই বিশ্লেষণটা কিন্তু হবে সামাজিক কাজকর্মের মাধ্যম দিয়ে। সেই জন্যে এই সামাজিক এবং সাংস্কৃতিক নৃবিজ্ঞান শব্দটা পরস্পরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং সম্পর্কযুক্ত। তাই সাংস্কৃতিক নৃবিজ্ঞান একটা বৃহত্তর শব্দ, যেটা মানুষকে সামাজিক দিক থেকেও যেমন করে, সাংস্কৃতিক দিক থেকেও করে থাকে। সাংস্কৃতিক নৃবিজ্ঞানীদের জন্য সামাজিক ব্যবস্থাও সমাজের একটা বড় অংশ, কারণ সামাজিক ব্যবস্থা ছাড়া তো সংস্কৃতি মানে কি বলবো, তার উদ্ভূতই হবে না। সুতরাং সবটাই দুটোর মধ্যে মিশে আছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি যে বিষয়গুলো তোমাদের সাথে তোমাদের বোঝাবার জন্য আলোচনা করলাম, এটা হচ্ছে সামাজিক নৃবিজ্ঞানের একদম গোড়ার কথা বা ভূমিকা। এরপরে আমরা আসব যে সামাজিক নৃবিজ্ঞানের যে বিকাশ হয়েছে, সেই বিকাশটাকে যদি আমাদের সম্যক রূপে বুঝতে হয়, তাহলে আমাদের কিন্তু তাত্ত্বিকতা অর্থাৎ থিওরিটিক্যাল ডেভেলপমেন্টটা এই বিষয়টার কিভাবে হয়েছে, সেটাকেও কিন্তু আমাদের বুঝতে হবে। আমি এখন সেই বিষয়টাতে আলোকপাত করব। প্রথমেই বলবো, সামাজিক নৃবিজ্ঞানের তাত্ত্বিকতা বা থিওরিটিক্যাল ডেভেলপমেন্টের যেটা মূল
বক্তব্য বা যে ভাগগুলোকে আমরা আলোচনা করি বা দেখানোর জন্য আমরা বলে থাকি, সেই জায়গাগুলোকে নিয়ে আলোচনা করতে গেলে তার বিভিন্ন পর্যায়ে আমরা ভাগ করি। কেননা আজকের পরিস্থিতিটাকে ধরে আলোচনা করলে তো হবে না। যে কোনো, বিশেষ করে নৃবিজ্ঞানীদের কাছে যখনই তুমি কোনো বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করবে বা কোনো বিশ্লেষণ করবে, তাহলে সেই বিশ্লেষণটার পেছনে তার যে ঐতিহাসিক যে প্রেক্ষাপট রয়েছে, অর্থাৎ কি করে, কোন ক্রমোন্নতির মাধ্যম দিয়ে এই বর্তমানের পর্যায়টা এসেছে বা আজকের জিনিসটা যেখানে আমি দেখছি সেখানে জিনিসটা দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু তোমাকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, বা নিজের সম্যক বিশ্লেষণের প্রেক্ষিতটাকে তৈরি করার জন্যে তোমাকে সেটা জেনে নিতে হবে। সেই জন্যে সামাজিক নৃবিজ্ঞানীরা প্রথমে কিন্তু এই যে আমাদের দেশে যে বিভিন্ন ভ্রমণকারীরা এসেছিল বিভিন্ন সময় বিভিন্ন যুগে, সেই প্রাচীনকাল থেকে এবং ব্রিটিশের উপনিবেশিক সময় পর্যন্ত যেসব ভ্রমণকারীরা এসেছিল, সেইখান তাদের যেসব তথ্য, তারা যেসব বিবরণ লিখে গেছেন, সেইখান থেকেই তারা তথ্যগুলোকে সংগ্রহ করত তাদের লেখার থেকে। এবং সেই লেখার থেকে, কারণ তারা বিভিন্ন দেশে গেছে, বিভিন্ন দেশের মানুষজন সম্পর্কে বলেছে, সেখান থেকে তারা একটা জাতিতত্ত্বের ধারণাও তারা তৈরি করত। এবারে প্রাথমিক সামাজিক নৃবিজ্ঞানীরা এই ভ্রমণ কাহিনীগুলোকে অনুসরণ করে তাদের সামাজিক নৃবিজ্ঞানীয় অধ্যয়নটাকে প্রাথমিক পর্যায়ে তৈরি করেছিলেন। কারণ এই ভ্রমণকারী এবং ঔপনিবেশিকরা যখনই তাদের দেশ থেকে, অন্য পৃথিবীর অন্য দেশ থেকে এসে আমাদের দেশকে যখন তারা দেখছে, সেই দেশের সার্বিক পরিস্থিতিগুলো বিচারের যে মানদণ্ড, সেটা ছিল কিন্তু তারা তাদের নিরিখে সেগুলোকে তারা বিচার বা পর্যালোচনা করত। কারণ তারা বলতো যে তাদের সামাজিক প্রেক্ষাপটের থেকে যে সমাজকে তারা দেখছে, সেই সমাজের সমাজ সংস্কৃতির তফাৎটা কোথায়। নিজেদের রীতিনীতিতে তারা অভ্যস্ত, সেইখান থেকে তারা যখন অন্য সমাজকে দেখত, সেই সমাজকে দেখার সময় তারা তাদের সামাজিক পরিস্থিতিটাকেই মানদণ্ড হিসাবে ব্যবহার করত। এই যে পর্যায়টা, এই পর্যায়টা মূলত ষোড়শ এবং অষ্টাদশ শতাব্দীতেই এটা মূলত বিদ্যমান ছিল। পরবর্তী পর্যায়ে এই যে ভ্রমণ কাহিনীগুলো, যেগুলো নৃবিজ্ঞানের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা পরবর্তীকালে তাত্ত্বিক বিতর্কের দিকে আস্তে আস্তে নিয়ে গেছে। কারণ হেরোডোটাসের মতন প্রাচীন লেখক থেকে শুরু করে আধুনিক নৃবিজ্ঞানীরা মানুষের বৈচিত্র্যের যে কারণ খুঁজে বেরিয়েছেন, যেটার কারণে সামাজিক নৃবিজ্ঞান একটা অত্যন্ত গতিশীল বিষয় হিসাবে পর্যবসিত হয়েছে। সপ্তদশ শতাব্দীতে টমাস হবস, একজন ইংরেজ দার্শনিক, উনি উত্তর আমেরিকার ভারতীয়দের তার কল্পিত, উনি মনে করতেন যে এরা প্রকৃতির খুব কাছাকাছি, যেখানে প্রত্যেকেই প্রতিবেশীর বিরুদ্ধে তারা মানে সবসময় সশস্ত্র থাকতো, তারা একাকী, দরিদ্র, নোংরা, বর্বর, সংক্ষিপ্ত, এই ধরনের একটা ধারণা ছিল। কারণ না, উনি তো যেখানে এসে এই দেশের যে মানে যে দেশের উনি পর্যালোচনা করছেন, কিন্তু সেখানকার অধিবাসী ছিলেন না, তাহলে তার দেশের পরিস্থিতিটাকে বিচারের সময় উনি ওনার জায়গার বিষয়টাকেই পর্যালোচনা করতেন। ভ্রমণকারী এবং মিশনারিদের দুর্দেশের রীতিনীতির প্রতিবেদনগুলো অন্য সংস্কৃতির আকর্ষণীয় তথ্য হিসাবে নয়, সামাজিক বিকাশের ঐতিহাসিক পরিকল্পনা গঠনের তথ্য হিসাবে বিবেচিত হয়েছিল আর কি। প্রথম দিকে যখন এটা আমি বলছি আর কি, এগুলো একদম প্রাথমিক পর্যায়ে। জেসুইট মিশনারি লিফতাউ 1724 সালে আমেরিকান ভারতীয় রীতিনীতিকে ল্যাটিন ও গ্রিক লেখকদের বর্ণিত প্রাচীন বিশ্বের সাথে তুলনা করে একটি বই প্রকাশ করেছিলেন। 1748 সালে মন্তেস্কু তার স্পিরিট ডে লয়েস প্রকাশ করেছিলেন, যেটা শুধুমাত্র কিন্তু ভ্রমণের মানে ভ্রমণ কাহিনী নয়, সেটা কিন্তু পাঠ্যভিত্তিক। কারণ কি তিনি, কারণ এটাকে কেউ কেউ আবার সামাজিক নৃবিজ্ঞানের মানে একদম প্রাথমিক পর্যায়ের একটা মানে ডকুমেন্ট বা একটা দলিল, মানে সামাজিক দলিল হিসাবে এটাকে চিহ্নিত করে থাকেন। কারণ উনি ওই যে বর্ণনাটা করেছিলেন, তার মধ্যে উনি আইনি ব্যবস্থা, জনসংখ্যা,
তারপর তাদের স্বভাব, ধর্মীয় বিশ্বাস, অর্থনৈতিক সংগঠন, রীতি নীতি, পরিবেশ সবকিছুকেই তার মধ্যে বর্ণনা করেছিলেন। তাহলে সেটা তো শুধুমাত্র বর্ণনা হলো না, সেই বর্ণনাটা এতটাই আনুপূর্বিক যে তার মধ্যে থেকে একজন সামাজিক নৃবিজ্ঞানী সেই সমাজকে বিশ্লেষণের প্রত্যেকটা উপাদানই খুঁজে পেত এবং সেই সমাজের সেই সময়কার যে পরিস্থিতি এবং যে পর্যায়টা ছিল সেটাকে সুন্দরভাবে বুঝতে সক্ষম হতো। এবারে এটা গেল একদম প্রাথমিক পর্যায়। এর পরবর্তী যে পর্যায় এলো সেটা হচ্ছে বিবর্তনবাদ, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ইভলিউশনিজম। এই বিবর্তন তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন হার্বার্ট স্পেন্সার এবং চার্লস ডারউইন। সাধারণভাবে বিবর্তন শব্দটি ধীর গতির বিকাশের প্রক্রিয়াকে, পর্যায়ক্রমিক যে পরিবর্তন সেটাকেই বলা হয়। এটি এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সরল জিনিসগুলো সময়ের সাথে সাথে জটিলতার দিকে অগ্রসর হয়। ইংরেজ প্রকৃতিবিদ চার্লস ডারউইন তার অসাধারণ যে ক্লাসিক যে গ্রন্থ অরিজিন অফ স্পিসিস, পৃথিবীতে বিদ্যমান সমস্ত জীবন্ত প্রাণীদের একটি বিবর্তনকে চিত্রিত করেছিলেন। এই কাজটি 1859 সালে প্রকাশিত হয়েছিল। এই যুগান্তকারী কাজটি সেই সময় বৈজ্ঞানিক সম্প্রদায়কে বিশেষভাবে প্রভাবিত করেছিল। আর একজন পণ্ডিত ছিলেন এই বিবর্তনবাদে, তিনি হচ্ছেন হার্বার্ট স্পেন্সার, যিনি একজন বিবর্তনবাদী হিসাবেও পরিচিত এবং তার কাজ সমাজের বিকাশের ব্যাখ্যায় এই তত্ত্বটিকে প্রয়োগ করেছিলেন। এই বিবর্তন দৃষ্টিভঙ্গি ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের আবিষ্কারের সাথে জনপ্রিয় হয়, যা সমাজ ও সংস্কৃতির অধ্যয়নকে প্রভাবিত করেছিল। সুতরাং 19 শতকে সামাজিক নৃবিজ্ঞানীরা ডারউইনের কাজে প্রভাবিত হয়ে মানুষের যে বিবর্তন, সেই বিবর্তনের একদম মানে প্রাগৈতিহাসিক মানুষ থেকে যে হোমো স্যাপিয়েন্স এবং হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স একদম আধুনিক মানুষের যে উৎপত্তির যে ধাপ প্রতিষ্ঠিত করেছিলেন এই বিবর্তনবাদের প্রয়োগের মাধ্যমে। কারণ এটা তো একটা বৈজ্ঞানিক ধারণা এবং সেই ধারণাটাকে সমাজের যে উন্নয়ন বা সমাজের যে ক্রমোন্নতি সেই পর্যায়ে সেটাকে তারা পর্যবসিত করেছিলেন। এবং এই যে প্রবণতাটা এটা 19 শতক এবং 20 শতকের প্রায় প্রথম 1/4 পর্যন্ত চলেছিল। অর্থাৎ এখানে একটা জিনিসকে আমি খুব ছোট্ট করে বলে দিই, যেখানে তোমরা নৃতত্ত্বের ছাত্রছাত্রী হিসাবে জিনিসটাকে সহজে বুঝতে পারবে। এই বিবর্তনবাদটা যে সময়তে সমাজের মধ্যে প্রচলিত ছিল, এই সময়ে তোমরা একটু লক্ষ্য করে দেখবে, কারণ আমরা তো এর পরের পর্যায়গুলো আলোচনা করব, সেখানে কিন্তু সরাসরিভাবে যে নৃতাত্ত্বিকরাই এই তত্ত্বগুলোকে তারা তৈরি করছেন তা নয়। অনেক সময় প্রকৃতি বিজ্ঞানী বা অন্য বিজ্ঞানীরাও এই ধরনের ধারণা বা তত্ত্বের উদ্ভাবন করতেন। কারণ এই যে সমস্ত বিজ্ঞান চেতনার যারা মানুষ ছিলেন, তারা কিন্তু বিজ্ঞান অধ্যয়নের সাথে সাথে দার্শনিকও ছিলেন। তাদের একটা নিজস্ব দর্শন ছিল, একটা দার্শনিক চিন্তা ভাবনাও ছিল এবং তারা সেই সময় প্রত্যেকেই অনুভব করতেন যে বৈজ্ঞানিক ধারণার সাথে যদি সামাজিক পরিবর্তনের পর্যায়টাকে আমরা সংযুক্ত করে আমাদের তত্ত্বকে উপস্থাপিত করতে পারি, তাহলে সেটা মানুষের কাছে অনেক বেশি গ্রহণীয় হবে। এই পর্যায়টা ছিল। এবার পরবর্তীকালে বর্তমান নৃবিজ্ঞানের যে ভিত্তি, সেটা আমরা দুজন নৃবিজ্ঞানীর ওপরে সব থেকে বেশি গুরুত্ব দেব। একজন হলেন হেনরি মেন, অ্যানশিয়েন্ট ল যার লেখা, এবং লুইস হেনরি মর্গান, যার অন্যতম গ্রন্থ হচ্ছে অ্যানশিয়েন্ট সোসাইটি 1877-এর। হেনরি মেন ভারতবর্ষে কাজ করেন, স্ট্যাটাস ভিত্তিক এবং চুক্তি ভিত্তিক সমাজের মধ্যে উনি পার্থক্য নির্ধারণ করেন। স্ট্যাটাস ভিত্তিক মানে হচ্ছে যেটা ঐতিহ্যবাহী, অর্থাৎ তুমি জন্মসূত্রে বা আত্মীয়তার মাধ্যমে তোমার সামাজিক অবস্থান, যে তুমি খুব বড় পরিবার থেকে এসেছো। আর চুক্তিভিত্তিক সমাজ মানে যেখানে তোমার নিজের যোগ্যতার মাধ্যমেই সমাজে তোমার অবস্থানটা নির্ধারিত হতো।
আর লুইস মর্গান উনি নৃবিজ্ঞানী এবং নৃবিজ্ঞানের তাত্ত্বিক পটভূমি তৈরি করেছিলেন, যেটাকে উনি সামাজিক বিবর্তন, মানে যেটা ডারউইন বা হার্বার্ট স্পেন্সার বলেছেন মানুষ জীবের বিবর্তনের ক্ষেত্রে, উনি সামাজিক বিবর্তনের প্রেক্ষিতটাকে সেইভাবে দেখিয়েছিলেন তিনটে স্তরের মাধ্যমে: স্যাভেজারি, বারবারিজম অ্যান্ড সিভিলাইজেশন, মানে বর্বরতা, বর্বর যুগ এবং সভ্যতার ধাপ। অর্থাৎ যে অর্থনীতিগুলো ছিল, যেমন শিকার ও খাদ্য সংগ্রহ, তারপরে আস্তে আস্তে কৃষি পশুপালন, তারপরে সভ্যতা আসছে, লিটারেসি সাক্ষরতা আসছে, প্রযুক্তি আসছে, শিল্প আসছে, অর্থাৎ এইভাবে উনি সমাজের বিবর্তনটাকে দেখিয়েছিলেন। এইভাবে সামাজিক নৃবিজ্ঞানীরা সামাজিক নৃবিজ্ঞানকে সামাজিক বিবর্তনের বিজ্ঞান হিসাবে সংজ্ঞায়িত করেছিলেন। যেটা আমি বললাম আর কি, এটা তোমরা কিন্তু সবসময় মনে রাখবে যে এই যে পর্যায়টা ছিল, এই পর্যায়ে কিন্তু ইভেন সামাজিক নৃবিজ্ঞানীরাও তাদের তত্ত্বকে প্রতিষ্ঠা করার সময় একটা বিজ্ঞান চেতনার আশ্রয় নিতেন। কারণ তারা মনে করতেন যে তাদের সামাজিক ভাবনা চিন্তাগুলো, সামাজিক পরিবর্তন বা ক্রমোন্নতির পর্যায়গুলোকে যদি বৈজ্ঞানিক চিন্তা ভাবনার পর্যায়ের সাথে মিলিয়ে মিশিয়ে তারা প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে তাদের প্রতিষ্ঠিত তত্ত্বের গ্রহণীয়তা অনেক বেশি সার্বজনীন হবে। সেই জন্যেই কিন্তু এই প্রচেষ্টাটা এই সময়টাতে বিদ্যমান ছিল। এরপরে আসবো আমরা ডিফিউশনিজম বা বিস্তারবাদ। এই ডিফিউশনিজম এলো বিবর্তনবাদের পরবর্তী পর্যায় হিসাবে, যেখানে মনে করা হলো যে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের উৎস একটা সমাজ থেকে অন্য সমাজে আলাদা, এবং সেগুলোর যে বিস্তার হয়েছে, সেই বিস্তারটা হবার প্রেক্ষিতে মনে করা হলো যে পৃথিবীর কোনো নির্দিষ্ট জায়গা থেকেই সংস্কৃতিটা উৎপন্ন হয়েছে, এবং সেখান থেকে উৎপন্ন হবার পর ধীরে 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 সেটা ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এই যে ছড়িয়ে পড়ার যে প্রয়াসটা, সেটার মধ্যেও একটা সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে। এই প্রসারণবাদের যে ভিত্তিটা, সেই ভিত্তিটা যে একটা সমাজ কিভাবে আরেকটা সমাজের মাধ্যমে প্রভাবিত হয়েছে, এবং এই বিস্তারের প্রক্রিয়াটা কিন্তু মানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে যে একটা মূল উৎস থেকে সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, এই ভাবনাটাকে এই ডিফিউশনিজমের মধ্যে আলোচনা করা হতো। এবং এই প্রসারণবাদ বা ডিফিউশনিজমের মধ্যে তিনটে ধারা আবার ছিল: একটা ব্রিটিশ ধারা, একটা জার্মান ধারা এবং একটা আমেরিকান ধারা। এবং বিভিন্ন নৃতাত্ত্বিকরা এই এক একটি ধারার অন্তর্গত ছিলেন। যেমন ব্রিটিশ ডিফিউশনিস্ট ছিলেন জি এলিয়ট স্মিথ, ডব্লিউ জে পেরি, এইচ.আর. রিভার্স এরা। জার্মান ডিফিউশনিস্ট ছিলেন উইলিয়াম হেল স্মিথ, ফ্রেডরিক রাটজেল এরা। আমেরিকান ডিফিউশনিস্ট ছিলেন ক্লার্ক উইসলার এবং আলফ্রেড ক্রোয়েবার। এর পরবর্তী পর্যায় হচ্ছে কার্যকারিতাবাদ বা ফাংশনালিজম। কার্যকারিতাবাদের নেতৃত্বে প্রদান দিয়েছিলেন বর্নিস্লাও ম্যালিনস্কি, এবং একে ইনি একটি জৈবিক উপমার মাধ্যমে সমাজের বিভিন্ন অংশ এবং তাদের সম্পর্ক বর্ণনা করার মাধ্যম দিয়ে বুঝিয়েছিলেন। অর্থাৎ মানুষের শরীরের প্রাথমিক একক হচ্ছে সেল বা টিস্যু। সেল, টিস্যু, সিস্টেম, অর্গান। অর্থাৎ এই যে আমাদের ধরো ডাইজেস্টিভ সিস্টেম বা আমাদের খাদ্য হজমের জন্য যে অঙ্গ আমাদের রয়েছে, তার মধ্যে সেই দাঁত, জিভ থেকে শুরু করে খাদ্যের যে অসার অংশ বেরিয়ে যাওয়া, এই যে টোটাল যে সিস্টেমটা, তার মধ্যে যে যে অঙ্গ রয়েছে তারা একই রকমের কাজ করে। অর্থাৎ আমাদের যে মানব শরীর, সেই মানব শরীরটা কাজ করছে কিন্তু এই রকম বিভিন্ন সিস্টেমের সম্মিলিত কার্যপ্রয়াসের মাধ্যমেই আমাদের মানব শরীরটা চালিত থাকছে। সেই কারণে এই বৈজ্ঞানিক, যেটা আমি আগেই বলেছি যে একটা বৈজ্ঞানিক ভিত্তিকে সবসময় সামাজিক নৃবিজ্ঞানীরা তাদের তত্ত্বের সঙ্গে যুক্ত করার চেষ্টা করতেন, যে যাতে তাদের প্রতিষ্ঠিত তত্ত্বটা বৈজ্ঞানিক আখ্যায়িত হবে এবং সর্বজন গৃহীত হবে।
সেই কারণেই ম্যালিনোস্কি এই মানব শরীরের কার্যপ্রণালীর সাথে সমাজ যে কাজ করছে সেই পর্যায়টাকে উনি তুলনা করেছিলেন। এবং সেখানে উনি মানুষের যেমন কিছু শারীরিক চাহিদা থাকে, যেমন প্রজনন, খাদ্য, আশ্রয়, এই চাহিদাগুলো সামাজিক প্রতিষ্ঠান দ্বারাই পূরণ হয়। তিনি 4টি মৌলিক কার্যকারী চাহিদার কথা বলেছিলেন: অর্থনীতি, সামাজিক নিয়ন্ত্রণ, শিক্ষা এবং রাজনৈতিক সংগঠন, যা পূরণের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবহারের প্রয়োজন হয়। এবং এখানেই উনি 3টে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠানের কথা বলেছিলেন, যার মাধ্যমে তোমরা খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবে তার মাধ্যমেই কিন্তু সমাজ চলে। একটা হচ্ছে ফ্যামিলি বা পরিবার, 2 বিবাহ বা ম্যারেজ, 3 আত্মীয়তা বা কিনশিপ। এই 3টে ফ্যামিলি, ম্যারেজ এবং কিনশিপ, এই 3টের মাধ্যমেই কিন্তু সমস্ত সামাজিক প্রেক্ষাপটটা নিয়ন্ত্রিত হয়। যখন একজন পুরুষ এবং একজন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাদের সেই বন্ধনকে সামাজিকভাবে স্বীকৃতি দেয় এই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এরা ওই মিলনকে স্বীকৃতি দেয়। তারপর যখন শিশু জন্মগ্রহণ করে, সেই নতুন শিশু জন্মগ্রহণের পর তার যে অন্নপ্রাশন অনুষ্ঠান হয়, সেখানেও এই ত্রিস্তরের লোকজনরা আসে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব। তাদের উপস্থিতির মাধ্যমে এই শিশুটির সামাজিক অস্তিত্বকে বৈধ বলে স্বীকৃতি দেওয়া হয়। এবং মানুষের মৃত্যুর পর যে অশৌচান্ত হয়, এবং যখন অশৌচান্তের পর নিয়মকে ভঙ্গ করা হয়, সেই অনুষ্ঠানেও কিন্তু এই ত্রিস্তরের লোকজনরা আসে। অর্থাৎ তুমি অশৌচের সময় দৈনন্দিন জীবন থেকে যে অন্য প্রথায় জীবন ধারণ করতে, তার থেকে আবার তুমি তোমার নতুন সামাজিক জীবনে ফেরত এলে, সেই জিনিসটাকেই এখানে বলা হয়। এবং এখানেতে একটা জিনিস তোমরা দেখবে, এই যে 3টে স্তর মানব জীবনের, অর্থাৎ বিবাহ, জন্ম এবং মৃত্যু, এই 3টে পর্যায়েই কিন্তু একটা কৃষিজ জিনিস আমাদের ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলি, যেটা হচ্ছে সবাই জানি আমরা, সেটা হচ্ছে হলুদ। এই হলুদের যে সিগনিফিকেন্স, নৃতাত্ত্বিক সিগনিফিকেন্স হচ্ছে রিজেনারেশন অফ নিউ লাইফ। অর্থাৎ নতুন করে তুমি জন্মাচ্ছ, নতুন জন্মের স্বীকৃতি। বিবাহের সময়ও গায়ে হলুদ, মুখে ভাতের সময়ও গায়ে হলুদ, এবং অশৌচান্তে নিয়মভঙ্গের সময়ও মাথায় হলুদ ছোঁয়াতে হয়। হ্যাঁ, এর পরবর্তী পর্যায়ে যে তাত্ত্বিক বিষয়টা এসেছিল, সেটা হচ্ছে, ওটা যেমন ম্যালিনোস্কি বললাম, এটি হচ্ছে রেটক্লিফ ব্রাউন, রেটক্লিফ ব্রাউন। এটা হচ্ছে কাঠামোগত কার্যকারিতাবাদ বা স্ট্রাকচারাল ফাংশনালিজম। উনি সমাজকে একটা ব্যবস্থা হিসাবে বিবেচনা করেছেন, যেখানে প্রতিষ্ঠানগুলো সুশৃঙ্খল সম্পর্কের একটা সমষ্টি হিসাবে দেখেছেন, এবং যার কাজ হলো সমাজকে একটা নির্দিষ্ট ব্যবস্থা বা একটা সিস্টেম হিসাবে টিকিয়ে রাখা। এবং উনি অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ দার্শনিক অগাস্ট কোঁত বলি আর কি অনুপ্রাণিত হয়েছিলেন, যিনি নিজেও একজন এই স্ট্রাকচারাল ফাংশনালিজমের একজন প্রবর্তক ছিলেন। এখানে আমি ছবি দিয়ে তোমাদের দেখিয়েছি, এই যে ম্যালিনোস্কি বসে আছেন, আরাগনাটস অফ দ্য ওয়েস্টার্ন প্যাসিফিক, যার বিখ্যাত বই, উনি টব্রিয়ান আইল্যান্ডার্সদের ওপর কাজ করেছিলেন। এবং এই বইটার মধ্যে উনি উপজাতীয় অর্থনীতি, রাজনীতি, আত্মীয়তা সবকিছুকেই উনি সমস্ত কিছুই উনি পর্যবেক্ষণ করেছিলেন। এবং নৃবিজ্ঞানের তার একটা বিশাল ঐতিহ্য রয়েছে, কারণ আমি এর পরেই আলোচনায় আসব, যখন সামাজিক নৃবিজ্ঞানের পদ্ধতি, ওটা আমার শেষ অংশ আলোচনার, যেখানে এই নৃবিজ্ঞানের ক্ষেত্রকর্মের যে ঐতিহ্য, তার কিন্তু এখানে ম্যালিনোস্কির একটা বিশাল অঙ্গ রয়েছে আর কি। এবং বিশেষ করে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, যেটাকে আমরা ইংরেজিতে বলি পার্টিসিপেন্ট অবজারভেশন, অর্থাৎ বাড়িতে বসে বই পড়ে নয়, তাদের মধ্যে গিয়ে অন্য সমাজের মানুষের মধ্যে অংশগ্রহণ করে তুমি তাদের সামাজিক কাজকর্মগুলোকে পর্যবেক্ষণ করো এবং তুমি তার বিশ্লেষণ করো। এটাকেই আমরা বলি অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। এরপরেই আমরা এনেছি রেটক্লিফ ব্রাউন, যিনি ওই স্ট্রাকচারাল ফাংশনালিজমের যেটা বলেছি আর কি, এটা আমি আগেই বলে দিলাম, যে উনি সামাজিক বিষয়টাকে বিশ্লেষণ, তার তত্ত্বকে উপস্থাপিত করার জন্য উনি
যেটা করেছিলেন আর কি, যে উনি মানে উনি যে জিনিসটাকে বলতে চেয়েছিলেন যে সমাজটাকে একটা মানে ব্যবস্থা হিসাবে দেখেছিলেন, এবং সমাজ এই ব্যবস্থাটাকে সুনির্দিষ্টভাবে পর্যালোচনা করার জন্যে বা সেটা কিভাবে কাজ করছে সেখানে বুঝতে গেলে প্রতিষ্ঠানগুলো অর্থাৎ ওই ফ্যামিলি ম্যারেজ কিনশিপ আর কি তার সুশৃঙ্খল যে সম্পর্ক রয়েছে সেটার একটা সমষ্টি হিসাবে দেখিয়েই এটাকেই উনি করেছিলেন। এজন্য ওনার মতবাদকে স্ট্রাকচারাল ফাংশনালিজম হিসাবেই আমরা কার্যকারিতাবাদের ওই যে যেটা দিয়েছি সেইটা হিসাবেই উনি সেটাকে আলোচনা করেছিলেন। এবার সমাজ এগোচ্ছে, সময় এগোচ্ছে, দিন এগোচ্ছে, নতুন নতুন আসছে, এই অবধি ধারণাগুলো যেগুলো আমরা বললাম তত্ত্বের, এরপরে আরো অনেক ধারণা এসেছে যেখানেতে প্রতীকবাদ বা সিম্বলিজম, হ্যাঁ, তারপরেতে স্ট্রাকচারালিজম বা গঠনগত যে ব্যাপার, এবং আরো আরো আধুনিক আধুনিক জিনিসগুলো, নতুন নতুন তত্ত্বগুলো এসছে। কারণ সমাজ যেহেতু পরিবর্তিত হচ্ছে, মানুষের জীবন যেহেতু পরিবর্তিত হচ্ছে, তাহলে জীবনের সঙ্গে যুক্ত যে কাজকর্ম সেগুলোও তো পরিবর্তিত হচ্ছে। তাহলে এই নতুন নতুন পর্যায়গুলোকে বিশ্লেষণের জন্যে এই সব ধ্যান ধারণা দিয়ে তো তাত্ত্বিকতা দিয়ে আর হবে না, তার জন্য নতুন নতুন ধ্যান ধারণা, নতুন নতুন তাত্ত্বিকতার প্রয়োজন হয়েছে। যেমন এই যে বললাম সিম্বলিজম, হ্যাঁ, তারপরেতে স্ট্রাকচারালিজম, তারপরেতে নিও স্ট্রাকচারালিজম, এবং সেখানে পোস্ট স্ট্রাকচারালিজম, অর্থাৎ পরবর্তী মানে একদম আধুনিক সমাজের যে জীবনযাত্রা সেটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করব, এবং তার সঙ্গে তার যে ক্ষেত্রকর্ম অর্থাৎ ফিল্ড ওয়ার্ক করবার যে পদ্ধতি সেগুলোও পরিবর্তিত হচ্ছে। এবং নতুন নতুন যে সমস্ত ক্ষেত্রগুলো আসছে যেখানে আমরা এথনো শব্দটাকে অনেক সময় সংযোজন করে বলে থাকি, যেমন এথনো সায়েন্স, এথনো বিজ্ঞান, এথনো মিউজিক, এথনো মনোবিজ্ঞান বা সাইকোলজিক্যাল পার্সপেক্টিভস, লোককথা, সবকিছুই আমরা বলছি আর কি। এগুলো সমস্ত সাবডিসিপ্লিন অর্থাৎ সামাজিক বিজ্ঞানের আরো শাখা প্রতিশাখা এরকম করে করে এগুলো আধুনিক সময়ে এগুলো ডেভেলপ করছে। এবং এই যে যেগুলো বললাম এইগুলো বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এমনভাবেই বিস্তার লাভ করছে যে সামাজিক নৃবিজ্ঞানের মধ্যে এই উপশাখাগুলোও আবার এক একটা সম্পূর্ণ শাখার মতনই এগুলো বিস্তার লাভ করছে। কারণ আধুনিক পরিস্থিতি, আধুনিক সমাজ, আধুনিক মানুষের জীবনকে সম্পূর্ণভাবে নৃতাত্ত্বিক সামাজিক নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করতে গেলে পুরনো ধ্যান ধারণাগুলোকে আর সার্বিকভাবে প্রয়োগের জায়গা থাকছে না। সেই জন্যে নতুন নতুন তত্ত্ব বা নতুন নতুন পরিস্থিতি অনুযায়ী নতুন নতুন তত্ত্বের সৃষ্টি হচ্ছে। এবার শেষ আমার বক্তব্যের সেটা হচ্ছে পদ্ধতি, অর্থাৎ এই যে সামাজিক নৃবিজ্ঞানের সম্পর্কে আমরা আলোচনা করলাম, তার গোড়ার কথা, তার তাত্ত্বিক যে উন্নতি বা তার যে ডেভেলপমেন্টের যে ব্যাপারগুলো আমরা আলোচনা করলাম, শেষকালে আমরা আলোচনা করব পদ্ধতি। সামাজিক নৃবিজ্ঞানের পদ্ধতির ক্ষেত্রে আমরা যেটা প্রথমেই বলেছি, আমাদের প্রাথমিক পর্যায় ছিল ওই ভ্রমণকারী, মিশনারি, ঔপনিবেশিক সময়তে সরকারি কর্মকর্তাদের যে লেখা রিপোর্ট টিপোর্ট, এই সমস্ত বিষয় থেকেই আমরা জিনিসগুলোকে তথ্য সংগ্রহ করে তার সামাজিক নৃতাত্ত্বিক বিশ্লেষণ আমরা করতাম। এবং সেখানে যে সমাজের বিশ্লেষণ করছে সেই সমাজের অঙ্গাঙ্গীভূত হয়ে আমরা কিন্তু জিনিসটাকে দেখতাম না, আমরা পরোক্ষভাবে ওই যে সমস্ত লিখিত নথিপত্র রয়েছে সেখান থেকে জিনিসগুলো আমরা বিশ্লেষণ করতাম। এইটা ছিল পর্যায়। এবার ইবি টাইলার, যেটা আমি বললাম, যিনি সংস্কৃতি বা কালচারকে প্রথম সংজ্ঞায়িত করেছিলেন, উনি এই ক্ষেত্রকর্মের মাধ্যমে তথ্য সংগ্রহের বিষয়টাকে তুলে ধরেন এবং পরবর্তীকালে ফ্রাঞ্জ বোয়াস এটিকে প্রথম চালু করেন। এবং তথ্য সংগ্রহের যে বিষয় হিসাবে উনি 1897 সালে জেসাপ নর্থ প্যাসিফিক অভিযান এবং 1898 সালে ইংল্যান্ডে হ্যাডন রিভার সেলিগম্যান কেমব্রিজ টরেস স্টেটস যে অভিযান তাদের ছিল সেগুলোকে আমরা মানে নৃতত্ত্বের ক্ষেত্রকর্মের মানে মূল পদ্ধতি হিসাবে, মানে ফিল্ড ওয়ার্কটা অর্থাৎ ক্ষেত্রকর্মটা যে কতটা ইম্পর্টেন্ট সেই বিষয়টাকে আমরা মানে বুঝতে পারি। এবং উল্লেখযোগ্য হিসাবে, তবে সব থেকে উল্লেখযোগ্য যেটা বিষয় আমরা বলবো সেটা হচ্ছে ম্যালিনোস্কি। ম্যালিনোস্কি কিন্তু এই ক্ষেত্রকর্ম, বিশেষ করে যেটা আমি আগেই বললাম যে অংশগ্রহণমূলক ক্ষেত্রকর্মের যে বিষয়টা, এই বিষয়টাতে আলোকপাত করেছিলেন এবং যেটা আমরা বর্তমানে করেও থাকি। এবং এই ক্ষেত্রকর্ম করতে গিয়ে
প্রাথমিক পর্যায় থেকে এখনো আমরা যখন কোনো সমাজের মধ্যে যাই, সবসময় আমাদের মাথার মধ্যে কিন্তু নিজের প্রেক্ষিতটা থাকে, এবং সেই প্রেক্ষিতটা থাকে বলেই আমরা যখন অন্য সমাজের বিষয়বস্তুকে জানবার জন্য যাই, তখন সেখানে কিন্তু একটা তুলনামূলক পদ্ধতির বিষয়টা চলে আসে। এই ক্ষেত্রকর্ম এবং তুলনামূলক পদ্ধতির সামাজিক নৃবিজ্ঞানের যে অভিজ্ঞতা এবং তার যে সমাজের যে গভীরতম যে বোঝাপড়া এবং বৈজ্ঞানিক নির্ভুলতাটাকে অনেক বেশি সুনিশ্চিত করে এই কম্পারেটিভ যে মেথড, এই অর্থাৎ তুলনামূলক যে পদ্ধতিটার মাধ্যমে। এবং নতুন 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 সময়, নতুন সমাজ, নতুনভাবে বিষয়কে দেখার যে প্রয়াস, এই সামগ্রিক বিষয়টার পরিপ্রেক্ষিতে বিষয়গুলোকে সার্বিকভাবে বিজ্ঞানসম্মতভাবে অনুধাবন করার জন্য সামাজিক নৃবিজ্ঞানের ক্ষেত্রকর্মের মধ্যেও অনেক পরিবর্তন এসছে। সেখানে যে পর্যবেক্ষণের জন্য যে শিডিউল বা প্রশ্নপত্র তৈরি করা, কিভাবে সাক্ষাৎকারটা হবে, কেস স্টাডি কিভাবে নেওয়া হবে, সেই কেস স্টাডির মধ্যে দিয়ে কিভাবে বিশ্লেষণ করা হবে, যেটাকে আমরা ন্যারেটিভ অ্যানালিসিসও বলে থাকি, কেস স্টাডি অ্যানালিসিসের মাধ্যমে নতুন নতুন কৌশল উদ্ভূত হচ্ছে। এবং এখন যে জিনিসগুলো নৃতত্ত্বে অনেক বেশি ব্যবহার হয়, আমরা যখন কেস স্টাডি নিই, অর্থাৎ আমাদের যে তথ্যদাতা তার সঙ্গে যখন আমরা একান্ত গভীর আলোচনায় নিমগ্ন হই, সেইটার মাধ্যম দিয়ে সে যে বক্তব্যটাকে উপস্থাপিত করলো, সেই বক্তব্যকে বিশ্লেষণ করে তার সাথে জাতীয় এবং আন্তর্জাতিক যে ঘটনাবলী তার প্রেক্ষাপটের একটা সাযুজ্য খুঁজে বার করার চেষ্টা করি, যাতে তার বক্তব্যের মাধ্যম দিয়ে আমরা জাতীয় বা আন্তর্জাতিক প্রেক্ষিতের পরিস্থিতিটাকে আমাদের কাজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। এবং এই যে কাজকর্মগুলো আমরা করি গবেষণার ক্ষেত্রে, আমাদের যেটা সবসময় বলা হয়ে থাকে দুটো শব্দ, ভ্যালিডিটি অ্যান্ড রিলায়েবিলিটি, অর্থাৎ নির্ভরতা। আমরা যে তথ্যটা সংগ্রহ করে যে বৈজ্ঞানিক যে আমার গবেষণাপত্র উপস্থাপিত করলাম, সেই তথ্যের নির্ভুলতা, নিশ্চয়তা, বিশ্বাসযোগ্যতাটা কতখানি, সেইগুলোকে বিজ্ঞানসম্মতভাবে ভাবার প্রয়াসের জন্য আমরা আমাদের এই প্রাপ্ত তথ্য সমূহকে আমরা তত্ত্বের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করি। অর্থাৎ থিওরির সঙ্গে আমার প্রাপ্ত যে সমস্ত আমার যে তথ্য আমি পেলাম, সেই তথ্যকে তত্ত্বের সঙ্গে যুক্ত করার চেষ্টা করি, যাতে করে আমার কাজটার নির্ভুলতা এবং নিশ্চয়তা এবং আমার প্রাপ্ত তথ্যের যে সার্বিক বিষয়বস্তুটা রয়েছে, সেটাকে আমি সূচিত বা প্রতিষ্ঠিত করার বিষয়টা সুনিশ্চিত হয়। এইভাবেই সামাজিক নৃবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি পরিবর্তনের সাথে সাথে তাত্ত্বিক কাঠামো পদ্ধতির পরিবর্তনের মাধ্যমে আধুনিক সমাজে বিষয়টা অনেক বেশি গ্রহণীয় এবং একান্ত প্রয়োজনীয় একটা বিষয় হিসাবে চিহ্নিত হয়ে উঠছে। এবং শেষে আমি বলবো যে ভারতবর্ষে এই সামাজিক নৃবিজ্ঞানের যে বিষয়টা, এই বিষয়টার উৎপত্তি বা ডেভেলপমেন্ট যেভাবে হয়েছে, এটা ব্রিটিশ পিরিয়ড, অর্থাৎ ঔপনিবেশিক সময়তে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের ইচ্ছা মতন, কারণ তারা তো কলকাতায় বসে দেশটাকে শাসন করতেন, গ্রামের দিকে এবং আদিবাসী অঞ্চলে তাদের যাওয়া আসাটা সম্ভব ছিল না, যে কারণে তারা চেষ্টা করতেন নৃবিজ্ঞানীদের ওই সব আদিবাসী সমাজের মধ্যে প্রেরণ করে তাদের দৈনন্দিন জীবনের প্রেক্ষিতটাকে একটা সম্পূর্ণ প্রেক্ষিতটাকে সংগ্রহ করার, যাতে তারা তাদেরও নিয়ন্ত্রণটা করতে পারে। সেই জন্যে ভারতবর্ষে নৃবিজ্ঞানের যে প্রাথমিক যে পর্যায়টা, সেটা কিন্তু আদিবাসী গবেষণা কেন্দ্রিকই ছিল। এবং ঔপনিবেশিক সরকার আদিবাসীদের সম্যক রূপে জানার জন্যে তাদের ক্লাসিফিকেশন বা তাদের শ্রেণীবিভাগ করেন, যেটা আমরা নৃবিজ্ঞানের বিশেষ করে জৈবিক নৃতত্ত্বে আমরা এই যে রিজলের ক্লাসিফিকেশন, বিএস গুহ, যে সমস্ত আমাদের অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে আমাদের রয়েছে, তার যে সমস্ত সব পূর্বতন যারা ডিরেক্টর ছিলেন, তারা এই সমস্ত সারা ভারতবর্ষব্যাপী এইসব শ্রেণী বিভাগের কাজকর্ম তারা করেছেন, যেগুলো আজও আমরা সেগুলো পড়াশোনা করে থাকি।
এবার ভারতবর্ষে বিভিন্ন নৃবিজ্ঞানী তাদের বিভিন্ন অবদান রেখে গেছে, এবং দেশ স্বাধীনতার পরে প্রকৃতপক্ষে ভারতীয় নৃবিজ্ঞানীরা তাদের যে মানে নিজস্বতাকে প্রতিফলন করেছেন, তাদের নিজস্ব আঙ্গিকে তারা তাদের গবেষণাগুলোকে উপস্থাপিত করেছেন। এবং ভারতবর্ষ স্বাধীনতার পর গ্রাম জীবনের ওপরেই কিন্তু প্রেক্ষিতটা মূলত দেওয়া হয়ে থাকে। কারণ এই একটা গ্রামকে তুলনা করা হতো বা কল্পনা করা হতো এপিটোম অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন, অর্থাৎ ভারতীয় সভ্যতার একক হিসাবে এই গ্রাম জীবন এবং গ্রামীণ সভ্যতাগুলোকে কল্পনা করা হতো। এবং এখানে অনন্ত কৃষ্ণ আয়ার, উনি দক্ষিণ ভারতের উপজাতিদের নিয়ে বিস্তৃত গবেষণা করেছেন। অধ্যাপক রামকৃষ্ণ মুখার্জি, উনি ভারতীয় সমাজের সামাজিক পরিবর্তন, তারপরেতে এম.এন. শ্রীনিবাস, উনি সংস্কৃতাইজেশন, ডমিনেন্ট কাস্ট, ওয়েস্টার্নাইজেশন, এই সব বিষয়গুলোকে নিয়ে করেছেন। হ্যাঁ, তারপরে নির্মল কুমার বোস, উনি ভারতের মানে প্রাগৈতিক শারীরিক, সাংস্কৃতিক, গ্রাম জীবন এসব নিয়ে প্রচুর কাজ করেছেন। এলপি বিদ্যার্থী, উনি জাতি অধ্যয়ন, নেতৃত্ব, ক্ষমতা, কাঠামো, উপজাতীয় গ্রামে আত্মীয়তা, সামাজিক মানে অর্থাৎ সামাজিক নৃবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে আরো অনেক মানুষজন রয়েছেন যারা এই সমস্ত কাজ করেছেন। আমি এখানে অল্প কিছু জনেরই নাম মাত্র উল্লেখ করলাম, আরো অনেকজনই রয়েছেন যারা ভারতবর্ষের স্বাধীনতার পর, কারণ তখন সেই সময়ে ভারতবর্ষ তো একটা বিরাট দেশ এবং এত বৈচিত্র্যপূর্ণ দেশ, এবং স্বাধীনতার পর বিভিন্ন রকমের সমস্যা ছিল, বিভিন্ন রকমের, কোথাও অশিক্ষা, কোথাও শিশু মৃত্যু, কোথাও নারীর মানে মানে মা শিশু তাদের খাদ্য সংস্থান যোগান, রাস্তাঘাট নির্মাণ, বৈদ্যুতিক সংযোগকরণ, বিভিন্ন রকমের সমস্যা ছিল। এবার সেই প্রত্যেকটা সমস্যাকে বোঝার জন্যে একটা তার সামাজিক বিশ্লেষণ দরকার ছিল, যে জন্যে নৃতাত্ত্বিকরা এই গ্রাম জীবনকে কেন্দ্র করে তারা সেইগুলোকে বুঝতে সচেষ্ট হন। এবং ভারত সরকার এই সমস্ত সামাজিক নৃতাত্ত্বিকদের সঙ্গে নিয়ে তারা তাদের প্ল্যান যে সমস্ত পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দেশের উন্নয়নের জন্য যে সমস্ত কাজ কর্ম যেসব করতেন তারা সেইগুলো করতেন। তাদের যে সমস্ত প্ল্যানিং কমিশন থাকতো তার মধ্যে এই সব সামাজিক নৃতাত্ত্বিকরা থাকতো। তারা তাদের ক্ষেত্র সমীক্ষার মাধ্যমে যে লব্ধ জ্ঞান, তাদের যে দূরদৃষ্টতা, সেইটাকে তারা প্রয়োগ করতে বলতেন সরকারকে, এবং সেই মতন সরকার কাজ করতেন। এইটা গেল ভারতবর্ষের পরিস্থিতি। এবার বর্তমান পরিস্থিতির যে প্রেক্ষাপট, সে আমার মানে বক্তব্যের একদম শেষ দিকে আমি চলে এসেছি। স্বাধীনতার পর ভারতবর্ষে সামাজিক এবং সমাজ এবং সংস্কৃতি দুটোর ক্ষেত্রেই অনেক রকমের পরিবর্তন হয়েছে। যেটা আমি বললাম, এই যে ভারতবর্ষের গবেষণা, এই গ্রাম জীবন চলতে চলতে ৮০ দশকের পরবর্তী ক্ষেত্রে যখন শহরগুলো তৈরি হচ্ছে, নতুন নতুন শহরের, এবার শহরের জীবনযাত্রা গ্রামের জীবনযাত্রা, তখনই একটা যে বলেছিলাম একটা তুলনামূলক বিষয়ের মাধ্যম দিয়ে শহরের জীবনকেও গবেষণার নিরিখে দেখার বিষয়টা সামাজিক নৃতাত্ত্বিকদের মধ্যে চলে এলো। হ্যাঁ, কারণ শহরের জীবনযাত্রা এবং গ্রামের জীবনযাত্রার মধ্যে একটা বিশাল ফারাক রয়েছে। কারণ শহর জীবনের মানুষের যে দৃষ্টিভঙ্গি আর গ্রামীণ জীবনের মানুষের যে দৃষ্টিভঙ্গি দুটো সম্পূর্ণ আলাদা। কারণ শহরের জীবনের যেটা জীবনযাত্রার মূল অর্থনীতি সেটা শিল্প নির্ভর, এবং গ্রামীণ জীবনের যে মানুষের বেঁচে থাকার যে মূল অর্থনীতি সেটা হচ্ছে কৃষি নির্ভর। তাহলে কৃষি নির্ভর এবং শিল্প নির্ভর যে অর্থনীতি, এই দুটো অর্থনীতির যে মূল চরিত্র বা বৈশিষ্ট্য সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যে জন্যে গ্রামীণ মানুষের আত্মীয়তা, আত্মিক যে ব্যাপারগুলো সেটা অনেক বেশি, আর শহরের মানুষের শিল্প নির্ভরতার কারণে ব্যক্তি কেন্দ্রিকতাটা অনেক বেশি, নিজেকে নিয়েই সে সবসময় ভাবিত থাকে। তাহলে এইটা যদি অর্থনীতিকে কেন্দ্র করে মূল ভাবধারার যদি পর্যায়টা হয়, তাহলে সেখানে তফাৎ অনেক অনেক অনেক। যে জন্যে এই বিষয়গুলোর উপর গবেষণা শহর এবং শহরের দিকে যে সমস্ত
ক্রাইম বা যে সমস্ত অপরাধ প্রবণতামূলক যে কাজকর্ম, তার ধরন ধারণগুলোও কিন্তু আলাদা রকমের হতে লাগলো। যে কারণে 80-র দশক এই সময়ের পরবর্তী ক্ষেত্র থেকে শহর জীবনের ওপরেও নৃতাত্ত্বিকদের গবেষণার আঙ্গিকটা প্রসারিত হলো। এবার বর্তমান পরিস্থিতিতে সমাজ পরিবর্তিত হচ্ছে, সময় পাল্টাচ্ছে, সেজন্যে সামাজিক নৃতাত্ত্বিকদের কাছে নতুন নতুন চ্যালেঞ্জেরও তারা সম্মুখীন হচ্ছে। এবং বৈচিত্র্যর মধ্যেই যে সমস্ত কাজগুলো তাদের করতে হয়, সেগুলো করার জন্যে তাদের নতুন নতুন ভাবনা, নতুন নতুন পদ্ধতি ইত্যাদির পরিস্থিতিগুলোকে ভাবতে হয়। যেমন ঔপনিবেশিক সময়ে আদিবাসীদের ওপর যে ধরনের অত্যাচার বা ইত্যাদি হয়েছিল, সেগুলোর প্রেক্ষিতে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে সেই জিনিসগুলোকে সরিয়ে আদিবাসীদের মূল স্রোতের মধ্যে নিয়ে আসার জন্যে অনেক রকমের কাজকর্ম করে এখন পরিস্থিতিগুলো হয়েছে, এবং এখন আদিবাসী সমাজ তারা তাদের মতন তাদের চাওয়া পাওয়াগুলোকে পেতে শিখেছে তারা। এবং পরবর্তীকালে 80-র দশকের পরবর্তীকালে একটা নতুন সামাজিক চ্যালেঞ্জ যেটা এসেছিল, সেটা হচ্ছে বিশ্বায়ন। এবং এই বিশ্বায়নের যে পরিস্থিতি, অর্থাৎ সমগ্র বিশ্ব এখন আমার হাতের মুঠোয়। আগে একটা চিঠি পাঠালে বিদেশে 1 মাস 2 মাস লেগে যেত, এখন মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে থ্রু ইমেল, থ্রু হোয়াটসঅ্যাপ জিনিসগুলো চলে যাচ্ছে। অর্থাৎ সময়কে মানুষ নিজের সময় এবং পরিস্থিতিকে মানুষ নিজের হাতের মুঠোর মধ্যে করে নিয়েছে। তাহলে সময়কে যদি মানুষ এইভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে পরিস্থিতিগুলোরও পর্যায়গুলো সেই রকম ভাবে আসে। সেই জন্যে আজকের এই বিশ্বায়নের যুগে যে সমস্ত বিষয়গুলো সামাজিক নৃবিজ্ঞানীদের কাছে নতুন বিষয় হিসাবে উঠে আসছে, সেই বিষয়গুলোর প্রেক্ষিতগুলোও কিন্তু আজকে নতুন নতুন ভাবে গবেষণার আঙ্গিক হিসাবে আসছে। যেমন এখানে জেন্ডার বা লিঙ্গভিত্তিক, এখানে ট্রান্সজেন্ডার বা উভয় লিঙ্গ যে বিষয়টা, তারপরে উইমেন স্টাডিজ মানে মেয়েদের বিষয়গুলোকে আলাদা করে ভাবা, এবং ডেভেলপমেন্ট বা উন্নতির পরিপ্রেক্ষিতে বর্তমান সমাজ কোন দিকে যাচ্ছে, সেখানে শিশুও আছে, সব রকমের বিষয়গুলো কিন্তু আজকে আমাদের এই সামাজিক নৃতত্ত্বের বিষয় সূচির মধ্যে এসেছে। এবং সমগ্র বিশ্বব্যাপী যে পরিস্থিতি রয়েছে, সেখানে ভারতবর্ষের সামাজিক নৃবিজ্ঞান সমকালীন সমস্যার প্রতি সংবেদনশীল হয়ে সেই সমস্যাগুলোকে আরো বেশি করে প্রয়োজনীয়তা এবং বোঝার ক্ষেত্রে তারা কিভাবে জিনিসগুলোকে দেখছে, যাতে করে তাদের বিশ্লেষিত তথ্যগুলো অনেক বেশি মানুষের কাছে গ্রহণীয় হয়, অনেক বেশি সংবেদনশীল হতে পারে, এবং সামাজিক সমস্যার পর্যায়গুলোকে তারা সম্যক রূপে বুঝতে সচেষ্ট হয়। সেইভাবেই তত্ত্ব এবং তথ্য সংগ্রহের যে পদ্ধতি, সেগুলোকে তারা পরিবর্তিত এবং পরিবর্ধিত করে বর্তমান সময়ের সাথে খাপ খাইয়ে চলছে। এই বলে আমি আজকে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। তোমাদের সবাইকে প্রণাম জানিয়ে, নমস্কার জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই আজকে শেষ করলাম। নমস্কার।